প্রবলেম থেকে দূরে সরলে না সেই প্রবলেম কখনোই তোমার ছাড়ে না। কিন্তু আমার ছিল হচ্ছে 269, অর্থাৎ আমি 1 মার্কের জন্য অ্যাপ্লাই করতে পারি না। ইউনিভার্সিটি তোমাকে পূর্ণতা দিবে এটা যেমন ঠিক, কিন্তু মূল অ্যাসেটটা কিন্তু তুমি নিজেই। হেরে গেলে কি হবে, হেরে গেলে কি হতে পারে, এইটা মাথায় এনে হেরে যাওয়া মোটেও বুদ্ধিমত্তার পরিচয় না। এই কি খবর সবার, আমি দুর্লভ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, এবং আজকের ভিডিওটি স্পেশালি যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ কিংবা দিবে তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের আরেক ভাইয়া সজীব ভাইয়া, যে হচ্ছে তোমাদের আইসিটি নেয়, সে খুব রিসেন্ট টাইমেই তার অ্যাডমিশন জার্নি তোমাদের সাথে শেয়ার করেছিল, এবং আমিও চেষ্টা করব যত শীঘ্রই পসিবল আমার অ্যাডমিশন জার্নি তোমাদের সাথে শেয়ার করার। আমি কিভাবে ডিউএ 83তম হলাম কিংবা রাজশাহীতে 16তম হলাম, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমরা এটাও শেয়ার করব যে আসলে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন ছিল, কিংবা তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, আমার প্রিপারেশনে কোথায় ফল্ট ছিল, কিংবা কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা পড়া উচিত, কত ঘন্টা পড়লে চান্স হবে, এরকম হাজার হাজার কোশ্চেন জানি তোমাদের মাথায় অলওয়েজ ঘুরপাক খায়। আমরা চেষ্টা করব সবগুলো কোশ্চেনের স্পেসিফিক এবং খুবই সুন্দর একটা উত্তর দিয়ে তোমাদের জন্য ভিডিও বানানোর। এবং তোমাদের যদি আরও অন্য কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে করতে পারো। তবে আজকে টপিক আমাদের অ্যাডমিশন গাইডলাইন না, আজকের টপিক মূলত একটা স্পেসিফিক টপিক বা স্পেসিফিক গাইডলাইনও বলতে পারো, যেখানে আমরা মূলত প্যানিক অ্যাটাকের সাথে ডিল করতে শিখবো। সো প্যানিক অ্যাটাক খুবই বাজে একটা বিষয়, অলরেডি যাদের হয় তারা জানো, তাই না? যে আসলে এক্সাম দিতে যাচ্ছ, দেন এক্সাম হলে গিয়ে তোমার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, মাথা ঘুরতেছে, দেন হার্টবিট বেড়ে যাচ্ছে। খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে যায়, এবং তখন তোমার এক্সামে ভালো করা অনেক অনেক বেশি টাফ হয়ে যায়, তাই না? সো এই প্যানিক অ্যাটাক বিভিন্ন কারণে ট্রিগার করতে পারে। যাদের প্যানিক অ্যাটাক হয় তারা জানো, তাদের নিজস্ব কিছু রিজন আছে প্যানিক অ্যাটাক ট্রিগার করার। তবে কমন কিছু রিজন থাকে যেটা হচ্ছে এক্সাম হলে হয়। যেরকম ধরো যে সাপোজ তুমি একটা এমসিকিউ দাগাচ্ছ, বা ধরো যে এক্সাম কেবল শুরু করছো, তুমি টানা 4টা বা 5টা এমসিকিউ পারলা না। তো তখন তোমার মাথায় একটা খুবই বাজে একটা ফিলিং কাজ করে যে আমার তো টানা 4টা হলো না, তার মানে আমার তো চান্স হবে না, তাই না? যে আসলে যেটা হয় আর কি, খুবই ডিমোটিভেটিং একটা ফিলিং চলে আসে, যে ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু এই যে জিনিসটা আছে, এই জিনিসটাই তোমাকে এক্সাম হলে তোমার সাকসেস হওয়া থেকে অনেক বেশি দূরে নিয়ে যাবে, তাই না? এছাড়াও তোমাদের আরো অনেক রিজন আছে। যেরকম ধরো যে তুমি একটা এমসিকিউ দাগাতে গেলে এমসিকিউ এর অ্যান্সার ধরো খ ফুল করে তুমি গ দাগায় ফেললা, তো তখন তোমার একটা বাজে রকমের প্যানিক অ্যাটাক হবে। তুমি ধরো 4টা 5টা কোশ্চেন আগায় গেছো, তখন তোমার সেই প্রশ্নটার কথা মনে পড়বে যেটাতে তুমি ভুল দেখাইছো, যে ওই 1 মার্কের জন্য যদি আমার চান্সটা ঠিক আছে, এরকম সাইকোলজি আর কি কাজ করে। প্লাস এরকম ভুলও হয়, ধরো যে ফিজিক্সের জায়গায় অনেকে ম্যাথ 2-3টা দাগায় ফেলছে, তাই না? এটা খুবই মারাত্মক একটা ভুল। তো এই টাইপের ভুল যদি হয়, বা এই টাইপের কারণে যদি তোমার প্যানিক অ্যাটাক হয়, সেটা কিভাবে তুমি প্রতিরোধ করবা, বা তুমি কিভাবে জিনিসটা ডিল করবা, এগুলো নিয়ে আমরা বলবো। তবে আজকের মূল টপিক এটা না, আজকের মূল টপিক হচ্ছে প্যানিক অ্যাটাকের একটা হিডেন কজ, যেটা হচ্ছে আমরা অনেকেই খেয়াল করি না বা অ্যাভয়েড করে যাই, বা এই জিনিসটা নিয়ে ভাবলে অনেক সময় আমরা ডিমোটিভেটিং ফিল করি দেখে আমরা অ্যাভয়েড করতে চাই, ঠিক আছে? কিন্তু একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে যে আসলে প্রবলেম থেকে দূরে সরলে না সেই প্রবলেম কখনোই তোমার ছাড়ে না, তোমাকে প্রবলেমের সাথে ফাইট করতে হবে। এবং আজকে আমরা এই জিনিসটাই জানবো, এবং এই যে প্রবলেমটার কথা আজকে বলবো, বা এই যে ঘটনাটার কথা আমরা বলবো, এটা আমার খুব কাছ থেকে দেখা মানুষের সাথেই ঘটছে, বা আমার খুব ক্লোজ ফ্রেন্ডের সাথেই ঘটছে, যারা অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই একটা কারণে, বা টাইটেলে তোমরা দেখতেছো, দেখে হয়তো বুঝতেছো যে একটা প্রশ্ন তার মাথায় জাগছে, যে কারণে সে আসলে আলটিমেটলি তার যে বেস্ট পারফরমেন্স সেটা এক্সাম হলে দেখাইতে পারে নাই, এবং তার প্রথমে চান্স হয় নাই, বা প্রথম চান্সে চান্স হয় নাই, বা তার সাকসেস হওয়ার যে বিষয়টা আছে এটা ডিলে করে গেছে। তোমরাও যেন এরকম কোনো বাজে সিচুয়েশনে না পড়ো, বা তোমরাও যেন এই একই কারণে ভোগান্তির শিকার না হও, তোমাদের সাকসেস যেন ডিলে না হয়ে যায়, এই কারণেই মেইনলি আজকের ভিডিওটি করা। সো যারা মেইনলি নার্ভাস হও, বা যাদের প্যানিক অ্যাটাকের ইস্যু আছে, তাদের আজকের ভিডিওটা অবশ্যই দেখা উচিত। তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা গেম চেঞ্জার হবে। সো আর দেরি না করি, লেট ইট বিগিন। হোয়াট ইফ যদি চান্স না পাই? খুবই মারাত্মক একটা কোশ্চেন। অনেকে এক্সাম হলে ফেস করি, অনেকে এক্সাম হলে ফেস করবা জানি, অনেকে যারা ভিডিও দেখতেছো তারাও ফেস করবা জানি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট কথা হচ্ছে যে এই কোশ্চেনটা খুবই মারাত্মক একটা কোশ্চেন। যদি বাই এনি চান্স তোমাদের মাথায় এই কোশ্চেনটা জাগে, তোমাদের ইফিসিয়েন্সি বলো বা তোমাদের এক্সাম পারফরমেন্স বলো, প্রায় 50%-এরও নিচে নেমে আসবে। অনেকে জাস্ট এই কোশ্চেন মাথায় জাগার পর তার মাথা পুরো হ্যাং হয়ে যায়, সে কোনো কাজ করতে পারে না, সে কোনো গোল্লা ভরাটো করতে পারে না, সে জাস্ট এক্সাম হলে জাস্ট বসে থাকে কাইন্ড অফ। এরকমও হয়েছে, এরকম আমি দেখছি, এরকম আমি গল্প শুনছি, আমার খুব কাছের ফ্রেন্ডদের কাছে শুনছি। সো এখন কথা হচ্ছে যে নর্মালি ভাবো জিনিসটা, যে
তুমি সাপোজ এক্সাম দিচ্ছ, দেন তোমার প্রশ্ন প্রায় অর্ধেক লেখা শেষ, বাকি অর্ধেক বাকি আছে। এই মোমেন্টে তোমার মাথায় এটা কাজ করলো যে যদি চান্স না পাই কি হবে, বাবা অনেক কষ্ট পাবে, মা অনেক বকা দিবে, বড় ভাই মার দিবে, দেন সাপোজ তোমার ধরো যে বিয়ে দিয়ে দিবে, এই টাইপের হাজার হাজার কোশ্চেন, পাশের বাসার আন্টি খোটা দিবে, তাই না, এরকম হাজার হাজার কোশ্চেন তখন মাথায় আসবে। হ্যাঁ ঠিক আছে, এগুলো তোমার অনেক বড় বড় প্রবলেম, তাই অনেক বড় বড় প্রবলেম এগুলো, কিন্তু কথা হচ্ছে কি এক্সাম হলে কি তোমার এই প্রবলেমগুলো সমাধান করার কথা, বা এই যে প্রশ্নগুলো আছে এগুলো কি তোমার এক্সাম হলে মাথায় আসার কথা? এগুলো কিন্তু তোমার এক্সাম হলে মাথায় আসার কথা না। এটা কেন এক্সাম হলে মাথায় আসতেছে, এটা একটা অন্যতম রিজন যে আমরা আসলে এই প্রশ্নগুলোর উত্তর কখনো ফাইন্ড আউট করি না, যে আসলে বাই এনি চান্স যদি আমরা চান্স না পাই কি হইতে পারে। ঠিক আছে, আমরা অনেক বেশি ডেডিকেটেড থাকি আমাদের যে কোনো একটা সিঙ্গেল ভার্সিটির প্রতি, বা 90% ক্ষেত্রে মেডিকেলের স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে মেডিকেলের প্রতি অনেক বেশি ডেডিকেটেড থাকি, কিন্তু আমরা এটা ভাবি না যে আসলে হ্যাঁ ঠিক আছে আমার প্রিপারেশন 100%, আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমার স্কিল সর্বোচ্চ, আমি যদি আমার পুরাটুকু দিয়ে এক্সাম দিতে পারি আমি চান্স পাবো। যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাইলে কি হবে, তাইলে কি আমার জীবন শেষ? তাইলে কি করবো আমি? তাইলে কি আমি জাস্ট বাড়ি ছাড়া চলে যাব, তারপর ধরো যে বিয়ে করব, বিয়ে করে বাচ্চা সামলাবো, নাকি সাপোজ বাবার কথা মতো রিক্সা কিনে রিক্সা চালাবো? সেই টাইপের অনেক জিনিস আছে, কিন্তু এগুলো আসলে কি রিয়েলিস্টিক? এগুলো কিন্তু রিয়েলিস্টিক না। ঠিক আছে, বিয়ে করা অনেক ক্ষেত্রে রিয়েলিস্টিক হইতে পারে, বাট রিক্সা চালাবা এটা তো অনেক 90% ক্ষেত্রে রিয়েলিস্টিক না। ব্যতিক্রম থাকতে পারে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যেটা বুঝতে হবে যে আসলে আহ, এই কোশ্চেনগুলো তুমি যদি ডিল করতে চাও, এটা মোটেও এক্সাম হলে ডিল করার প্রশ্ন না। তোমাকে অবশ্যই ডিল করতে হবে তোমাদের যাদের প্যানিক অ্যাটাকের ইস্যু আছে বা নার্ভাসনেসের ইস্যু আছে, এই প্রশ্নগুলো না তুমি এক্সাম হলে গিয়া বা এক্সামে ফেল করার পড়লা বাই এনি চান্স বা অ্যাক্সিডেন্টালি, এরপরে যায় সেটা ডিল করো না। এই প্রশ্নগুলো নিয়ে আগে ডিল করো। আগে একদিন ভাবো, যে কোনো একদিন টাইম নাও, যে আসলে যদি বাই এনি চান্স এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তুমি কি করবা। একটা পজিটিভ সলিউশন বের করো, যে আসলে তুমি ফ্যামিলিকে কিভাবে হ্যান্ডেল করবা, বাবাকে কিভাবে বুঝাবা, বা সাপোজ পাশের বাসার আন্টিকে কিভাবে হ্যান্ডেল করবা, বা তাদের কিভাবে তুমি যোগ্য একটা জবাব দিতে পারবা। যত বেশি টেম্পোরারি করা যাবে প্রবলেমটা, তত বেশি তোমার জন্য লাভজনক, তাই না? প্রথম প্রথম ধাক্কা অবশ্যই লাগবে, তুমি যদি বাই এনি চান্স না পাও সেই ক্ষেত্রে সবার উপরে একটা প্রথমে ধাক্কা লাগবেই। কিন্তু কথা হচ্ছে তুমি জিনিসটা থেকে সামনে আগাইতে পারতেছো কিনা, তাই না? যে মুভ অন করে তুমি নতুন একটা কিছু করতে পারতেছো কিনা, বা নতুন একটা সাকসেসের দিকে আগাইতে পারতেছো কিনা, এটা হচ্ছে ম্যাটার করে। তোমার নেক্সট মুভ কি হবে, তোমার প্ল্যান বি কি, এইটার উপর হচ্ছে তোমার মেইনলি লাইফটা ডিপেন্ড করতেছে। তুমি যদি জাস্ট একটা জায়গা টার্গেট করে একটা জায়গায় ফেল হয়ে নিজের পুরা হাল ছেড়ে দাও, এটা তোমার জন্য খুবই বাজে হতে যাচ্ছে, আসলেই বাজে হতে যাচ্ছে। এটা সারা জীবনই বাজে হইছে। এমন কখনোই হয় নাই যে যে ফার্স্ট বার হেরে গিয়ে যে ছেড়ে দিচ্ছে, বা ফার্স্ট হোঁচট খেয়েই যে সাপোজ জাস্ট মেনে নিছে যে তার পক্ষে আর যেটা সম্ভব না, সে কখনোই আর বেটার কিছু করতে পারে নাই। ঠিক আছে, 98% ক্ষেত্রেই বেটার কিছু করতে পারে নাই। সো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি একটা ভার্সিটি টার্গেট করে আগাবো, অবশ্যই আমাদের একটা ড্রিম থাকবে, কিন্তু আমাদের অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান মাথায় রাখতে হবে, যে যদি বাই এনি চান্স অ্যাক্সিডেন্টালি যদি কোনো একটা কিছু ঘটে, সেই ক্ষেত্রে আমি জিনিসটা কিভাবে ডিল করব। এবং যখন তোমার কাছে একটা সুন্দর স্পষ্ট একটা উত্তর থাকবে তোমার কাছে, যে যদি বাই এনি চান্স আমি ফেল করি এই ঘটনা ঘটবে, তখন এই প্রশ্নটা যে হোয়াট ইফ যদি চান্স না পাই কি হবে, এই প্রশ্নটা তোমাকে কিন্তু আর প্যারা দিবে না, তাই না? এই প্রশ্নটা তোমাকে মোটেও প্যারা দিবে না। তখন যেটা হবে যে তোমার মাথায় যে বার্ডেনটা ছিল বা তোমার যে বোঝাটা ছিল এক্সাম হলে, সেটা অনেকাংশে কমা যাবে, প্রায় প্রায় তোমার 10% হয়ে যাবে। ঠিক আছে, সো তখন তোমার প্যানিক অ্যাটাকের পরিমাণও, বা এই যে সাপোজ অপ্রয়োজনীয় প্রশ্নের কারণে যে প্যানিক অ্যাটাক গুলো হচ্ছে, এইগুলো তখন আর হবে না। ওকে, তো এখন তোমাদের মাথায় আসতে পারে যে ভাই আপনি তো ফেল করেন নাই, বা আপনার তো এই টাইপের অভিজ্ঞতা নাই, তাই আপনি জানেন না। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা সবাই কিছু না কিছু ভাবে ফেল করে। এটা তোমাদের বুঝতে হবে যে আসলে অ্যাডমিশন লাইফ ফুল স্মুথলি গেছে, বা তুমি যেভাবে প্ল্যান করছো সেইভাবেই হয়েছে, এটা খুবই রেয়ার কেস। এটা খুবই খুবই রেয়ার কেস। হ্যাঁ, এমন না যে তুমি যেটা প্ল্যান করছো তার থেকে ওরসি সবসময় হবে, এমন না। তুমি যেটা প্ল্যান করতেছো সেই সমতুল্য তোমার হইতে পারে, তার থেকে বেটারও হইতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্টলি যেটা প্ল্যান করছো ঠিক সেইভাবেই গেছে, এরকম খুবই রেয়ার। আমার ক্ষেত্রেও এরকম ছিল। আমি ইঞ্জিনিয়ারিং বলো বা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, প্রায় 8-9 মাস হয়ে গেছে, করোনা চলতেছে তখন। সো এই মোমেন্টে হচ্ছে মেইনলি রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি থেকে টানে। এবং তোমরা জানো কিনা জানি না, আমাদের 18 সালের যে এসএসসি হয়েছিল সেটা কাইন্ড অফ সবচেয়ে প্রশ্ন ফাঁসের ইয়ার ছিল বলা হয় আর কি। সো সেই প্রশ্ন ফাঁসের ইয়ারের
যে পরীক্ষাটা হলো সেখান থেকে মেইনলি মার্কিংটা নেওয়া হয় এবং তারা হচ্ছে 270 মার্ক চায়, যে 270 হলে তুমি রিকোয়ারমেন্ট ফুলফিল, তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু আমার ছিল হচ্ছে 269, অর্থাৎ আমি 1 মার্কের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। সো এটা কিন্তু অনেক বড় একটা ধাক্কা, যে কারোর জন্যই বড় একটা ধাক্কা। কিন্তু এটা বড় ধাক্কা কি ছোট ধাক্কা, এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে তুমি কি এটা থেকে সাপোজ ওভারকাম করতে পারতেছো কিনা। ঠিক আছে, তুমি যদি এই ধাক্কাটা খেয়ে ওখানেই পড়ে থাকো মরার মতো, আলটিমেটলি তোমার কিচ্ছু হবে না, তোমাকে প্ল্যান বি এর জন্য আগাইতে হবে। আমার প্ল্যান বি বলো বা ব্যাকআপ প্ল্যান অনেক বেশি স্পষ্ট ছিল, এর কারণে আমি মোটামুটি অনেক কষ্ট পাইছি। হ্যাঁ, কষ্ট পাওয়া স্বাভাবিক, 2-3 দিন 4 দিন বেশ বাজে অবস্থা ছিল, কিন্তু এর পরবর্তীতে খুব জলদি 1 সপ্তাহের মাথায় বলা যায়, 1 সপ্তাহের মাথায় আমি মোটামুটি 100% রিকভার করে ফেলছি। কারণ আমি জানতাম যে যদি বাই এনি চান্স অ্যাক্সিডেন্ট ঘটে সেক্ষেত্রে আমি কি করব। আমার নেক্সট প্ল্যান ছিল ডিইউসিএসসি, অবশ্যই অনেক অনেক ভালো, অনেক ভালো জায়গা। তোমরা জানি না তোমরা জিনিসটা সাপোজ কিভাবে নিচ্ছ, যে ড্রিম ভেঙে যে অন্য একটা জায়গায় আসছে, সো ভাইয়া কেমন আছে বা তার এখন সাইকোলজি কেমন কাজ করে। সো আমি অনেক বেশি হ্যাপি, ঠিক আছে। সো অনেক সুন্দর একটা জায়গা, এরকম বাংলাদেশে অনেক জায়গায় আছে। ধরো যে তুমি তোমার ড্রিম ইউনিভার্সিটি যেটাই হোক, নট লাইক যে সেটাই একমাত্র ইউনিভার্সিটি যেটা তোমাকে সাকসেসফুল বানাবে, এরকম অনেক আরও ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ভালো ইনস্টিটিউট বাংলাদেশে আছে যেখানে তুমি পড়ে সাকসেসফুল হতে পারবা। তোমাকে মাথায় রাখতে হবে যে আসলে ইউনিভার্সিটি তোমাকে পূর্ণতা দিবে এটা যেমন ঠিক, কিন্তু মূল অ্যাসেটটা কিন্তু তুমি নিজেই। সো তোমার নিজেকে কখনো ডিসরেসপেক্ট করা যাবে না। যে সাপোজ কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, সো নিজে সাপোজ খুবই নিচু ফিল করতেছো বা নিজেরকে দেখতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না, ডিপ্রেস লাগতেছে, এটা কখনো করা যাবে না। নিজের উপর একটা কনফিডেন্স রাখতে হবে, এবং কনফিডেন্সটাও অবশ্যই এমন না যে সাপোজ এত বেশি থাকবে যে ওভার কনফিডেন্স হয়ে যাবে, এমন না। তবে একটু ব্যালেন্স করে রাখতে হবে, এবং ইভেন লাইফে সব জিনিসই তোমার ব্যালেন্স করতে হয়। তুমি যত বেশি ব্যালেন্স করতে পারবা, তোমার কনফিডেন্স বলো বা আদার্স ইমোশন বলো, যত বেশি ব্যালেন্স করতে পারবা তুমি লাইফেও তত বেশি সাকসেসফুল হবা। সো ফাইনালি এটাই বলবো যে নিজের মনের মধ্যে একটা ক্ল্যারিটি রাখো, নিজের যে ইমোশনগুলো আছে সেগুলোকে ব্যালেন্স করে চলো। আর তোমার ক্রুশিয়াল মোমেন্টে যে যে প্রশ্নগুলো তোমাকে বদার করতে পারে সেগুলোর অ্যান্সার অলওয়েজ রেডি রাখো। সো এটা তোমার অ্যাডমিশনের জন্য কোনো সাজেশন না, এটা তোমার লাইফের জন্য সাজেশন। সো যারা স্পেশালি নার্ভাস বা প্যানিক অ্যাটাক জাতীয় ইস্যুতে ভোগো, তাদের জন্য এই সাজেশনগুলো মাথায় রাখলে আমার মনে হয় যে তোমরা অনেক বেশি জিনিসগুলো থেকে বের হয়ে যেতে পারবা। ঠিক আছে, অনেক বেশি ইফেক্টিভলি তুমি তোমার এই প্রবলেমগুলোকে ফেস করতে পারবা। এবং পাশাপাশি এটা তো মাথায় রাখতে হবেই যে আসলে তুমি হেরে গেলে কি হবে, হেরে গেলে কি হতে পারে, এইটা মাথায় এনে হেরে যাওয়া মোটেও বুদ্ধিমত্তার পরিচয় না, তাই না? সো এক্সাম হলে এই টাইপের কোশ্চেন মাথায় আনা যাবেই না, যেন না আসে তার জন্য এই যে প্রতিকারগুলো আমরা বললাম। আর যদি বাই এনি চান্স মাথায় আসে বা বাই এনি চান্স যদি এক্সাম হলে তুমি প্যানিক করো, তখন কি করবা? তখন জাস্ট টিপিক্যাল যে সাজেশনগুলো থাকে, যে সাপোজ তুমি একটা লম্বা একটা শ্বাস নাও, দেন তুমি 30 সেকেন্ডের মতো একটু রেস্ট করো, মাথাটাকে একটু ঠান্ডা হইতে দাও, দেন জাস্ট যত নেগেটিভ ইমোশন আছে সব ভুলে যাও। এক্সাম নিয়ে ভাইবই না, এক্সাম থেকে জাস্ট দূরে সরে যাও 30 সেকেন্ডের জন্য। জাস্ট তখন ফোকাস করো যে এক্সামটা দেওয়া তোমার জাস্ট দায়িত্ব। তুমি চান্স পাইলা কি পাইলা না, তোমার মার্ক কত আসবে, এগুলো ম্যাটার করে না, এগুলো তোমার হাতে নাই, তাই না? এগুলা কোনোটাই তোমার হাতে নাই। তোমার ফিউচারে কি হবে, তোমার ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে আসলে ভাবা আমাদের রাইটের মধ্যেই পড়ে না, তাই না? সো তোমাকে জাস্ট তোমার দায়িত্ব এখানে পালন করতে হবে। তুমি এক্সাম হলে আসছো, তুমি এক্সামটা দিবা, তোমার বাকি যতগুলো প্রশ্ন আছে এগুলো তুমি ভালোভাবে পড়বা, ভালোভাবে দাগাবা এবং অ্যান্সার দিবা। এটুকুই তোমার দায়িত্ব, এটুকুই তুমি কমপ্লিট করবা। এখন তোমার এছাড়া যত প্রশ্ন মাথায় আসতেছে, যত ঘটনা ঘটে গেছে, অনেক বাজে ঘটনা ঘটছে, 3-4টা প্রশ্ন তুমি জাস্ট কারণ ছাড়া ভুল করে আসছো, তুমি ভুল দাগায় আসছো, জানা জিনিস ভুল দাগায় আসছো, অনেক বাজে বাজে ঘটনা ঘটে গেছে, সব বাদ, সব বাদ। কি ঘটতেছে ঘটতেছে না মাথায় আনার দরকার নাই। তোমার দায়িত্ব জাস্ট সবগুলো এমসিকিউ একবার পড়ে অ্যান্সার করা, এবং তুমি অ্যান্সার করবা সাকসেসফুলি। সো প্যানিক হইলে এই জিনিসটাই তোমাকে করতে হবে। তোমার এই যে এক্সেস এক্সপেকটেশন যে ব্যাপারগুলো আছে, যে সাপোজ এক্সপেকটেশন রেখে যে আমরা অনেক সময় দেখবা যে এক্সাম হলে যাই, সাপোজ যে 15টা ম্যাথ আছে, 15টার মধ্যে আমাকে 12.5 মার্ক পাইতেই হবে, পাইতেই হবে, না পাইলে আমি আর পরীক্ষা দেওয়ার দরকার নাই, এমন হয় না। তোমার 90% ক্ষেত্রেই ম্যাথ অথবা ফিজিক্সের একটা সাপোজ কঠিন হয়ে যায়। সো তখন তোমার হইতে পারে তুমি যে রেঞ্জটা লোয়ার বাউন্ড হিসাবে ঠিক করছো, যে তোমার 10 পাইলে তুমি সেফ, 10 পাইতেই হবে, সেখান থেকেও তোমার কমে যাইতে পারে। কিন্তু এমন মোমেন্টে প্যানিক করা যাবে না, ঠিক আছে? যদি প্যানিক হয়েও যায় সেই ক্ষেত্রে তোমাকে ওই যে বললাম যে আসলে কাইন্ড অফ পৃথিবীর মায়া ত্যাগ করে
করে ফেলতে হবে। এই যে ওয়ার্ল্ডলি জিনিসপত্র আছে এগুলা থেকে তোমার জাস্ট ব্রেনটাকে সরাই নিতে হবে, যে মার্ক এগুলো কিছুই না, মার্ক আমার লাগবে না, আমার জাস্ট দায়িত্ব আমার এক্সাম দাও, আমি এক্সাম দিব। তবে হ্যাঁ, এর সাথে প্র্যাকটিস জিনিসটা অনেক বেশি রিলেটেড। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি যত বেশি এক্সাম দিবা, বা এক্সাম হলের যে সিচুয়েশনগুলো আছে বা এক্সাম হলের যে পদ্ধতিগুলো আছে, যেরকম ওএমআর ফিল আপ বা হ্যান ত্যান ব্লাবলা, এই টাইপের জিনিসগুলোর সাথে যত বেশি পরিচিত হবা তত তোমার কম্প্যানিক করবে, তাই না? 90% ক্ষেত্রে আনফ্যামিলিয়ার জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাকে বেশি বদার করবে। তুমি দেখবা 90% ক্ষেত্রে এমন হয়। এটা থেকে বের হওয়ার উপায় কি? এটা থেকে বের হওয়ার উপায় হচ্ছে যে জিনিসগুলো তোমার কাছে আনফ্যামিলিয়ার লাগে সেগুলোকে ফ্যামিলিয়ার করো, তাই না? বারবার পরীক্ষা দাও, বারবার প্র্যাকটিস করো, বারবার ওএমআর ফিল আপ করো। যারা সাপোজ কোনো উইকলি টাইপের এক্সাম দিচ্ছ না, বা সাপোজ কোনো মডেল টেস্ট টাইপ এক্সাম দিচ্ছ না, তারা ওএমআর সাপোজ প্রিন্ট করে নাও, একটা ওএমআর প্রিন্ট করে নাও, তাই না? ডামি একটা ওএমআর প্রিন্ট করে নিয়ে সেখানে পরীক্ষা দাও, তাই না? জাস্ট হাতে টিক দিয়ে গেলাম, হয়ে গেল। এইভাবে সবসময় হয় না। ওএমআর ফিল করা আর হাতে টিক দেওয়া দুইটা ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? দুইটা ভিন্ন ওয়েতে কাজ করে, ঠিক আছে? তো মূল এক্সাম হলের যে এনভায়রনমেন্টটা আছে, এর যত বেশি সিমিলার এনভায়রনমেন্টে তুমি প্র্যাকটিস করতে পারবা, তোমার জন্য তত বেশি উপকার। তোমার প্যানিক হওয়ার যে প্রবণতা তত বেশি কমে যাবে, ঠিক আছে? সো আমি বলবো যে এই যে বিষয়গুলো আছে, ছোট ছোট বিষয়গুলো আছে, যে প্র্যাকটিসের ক্ষেত্রে যে ওএমআর ফিল আপ করি, দেন টাইম ধরে এক্সাম দিই, টাইমের বাইরে না যায়, এই বিষয়গুলো অলওয়েজ খুব স্ট্রিক্টলি ফলো করো, তাইলেই আমার মনে হয় এনাফ, ঠিক আছে? তোমার দিক থেকে তাইলে এনাফ। এখন বাকিটা তো আর তোমার হাতে নাই, যে আসলে রেজাল্ট কি হবে বা তুমি চান্স পাওয়া কি পাবা না, এটা আসলে তোমার হাতে নাই। আমিও বলতে পারবো না। তুমি যদি ফুল ধরো যে 24 ঘন্টা পড়তেছো বা 15 ঘন্টা পড়তেছো, এর মানে এটা বলা যায় না যে তোমার আসলে এক্সাম হলের মোমেন্টগুলো তোমার কাছে পারফেক্টলি যাবে, ঠিক আছে? সো আজকের ভিডিও অনেকে মোটিভেটিং ভাববা, অনেকে ডিমোটিভেটিং ভাববা, তবে মোটেও আমার উদ্দেশ্য তোমাদের ডিমোটিভেট করা না। আমার উদ্দেশ্য তোমার এক্সাম হলে গিয়ে যেন তুমি কোনো বাজে প্রশ্নের বা বাজে একটা সিচুয়েশনের মুখোমুখি না হও, এর কারণেই আজকের ভিডিওটা করা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আর যারা নার্ভাসনেসের ইস্যু আছে, আমি বিশ্বাস করি যে আজকের ভিডিও তোমাদের কাজে লাগবে। সো কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো টাটা।